আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সালিহা পারভিন সাথী এবং আমি ফাহমিদা সালাম। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আবারও উত্তপ্ত রাজপথ। রমজানে কাঠফাটা রোদ উপেক্ষা করে শাহবাগে আন্দোলন করেছে 30 কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ স্বাধীন বললেও নারীরা স্বাধীন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণেই দেশ জুড়ে নারী নিপীড়ন বেড়েছে। বিকেলে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে পদযাত্রা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আরও জানান বিপুল দেবরায়। দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ, নিপীড়ন ঠেকাতে ব্যর্থ হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে শিক্ষার্থীদের গণপদযাত্রা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে শিক্ষার্থীরা এই গণপদযাত্রার আয়োজন করে। নারী নির্যাতনের প্রতিবাদে ডাকা শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে তুমি কে আমি কে, আছিয়া আছিয়া স্লোগানে মুখর ছিল রাজধানীর শাহবাগ চত্বর। ঢাকার 30 কলেজের শিক্ষার্থীরা মুখে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে স্লোগান আর হাতে ধর্ষকদের বিচার দাবিতে লেখা প্ল্যাকার্ড নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে সরকারকে হুঁশিয়ার করতে শাহবাগ মোড় অবরোধ করে রাস্তায় অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। কিছুক্ষণ পর প্রশাসনের আশ্বাসে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা। আমাদের দেশে আমরা মেয়েরা বাইরে সেফ নাই, বাসার ভিতর সেফ নাই, আমরা এখানে আসবো না, তাই কই যাব? এটা কেমন স্বাধীনতা আমি তো বুঝতেই পারছি না। আমাদের কোনো নিরাপত্তা নাই, এই নিরাপত্তার দাবিতে আমরা এখানে আজকে এক হয়েছি। আমাদের স্বাধীনতার অধিকার চেয়ে আমরা এখানে এসেছি। আমাদের স্বাধীনতা লাগবে, মেয়েদের স্বাধীনতা লাগবে, মেয়েদের যে রাস্তাঘাটে একা চলাফেরা করার স্বাধীনতা লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আইনশৃঙ্খলার অবনতি রোধ ও ধর্ষকদের বিচার দাবিতে মানববন্ধন করেছে সাদা দলের শিক্ষকরা। কোন রকমের হেনস্থা করানো তীব্র বিরোধী এবং এই ধরনের কার্যক্রম যারা পরিচালনা করবে তাদের আমরা শাস্তি দাবি করছি। বর্তমান সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যে জনগণ যেন একটা স্বস্তির পরিবেশে থাকতে পারে। আমরা ইকুইটি টার্মটাকে এখন গুরুত্ব দিচ্ছি। যেখানে নারীদের অধিকার বেশি প্রয়োজন সেখানে নারীদেরকে বেশি অধিকার দিতে হবে। একই দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের অন্যান্য জেলাতে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। এছাড়া রাজশাহী, পটুয়াখালী, গোপালগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন বিরোধী বিক্ষোভে শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ অংশ নেন। বিপুল দেবরাই, RTV, ঢাকা। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে। দুদকের আলাদা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয় মহানগর দায়রা জজ আদালত। অরণ্য গফুরের রিপোর্ট। অবরুদ্ধ করা ব্যাংক হিসাবের মধ্যে রয়েছে শেখ হাসিনার 17টি, জয়ের 5টি ও আওয়ামী লীগের 6টি অ্যাকাউন্ট। এছাড়া শেখ রেহানা, পুতুল, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিকের একাধিক অ্যাকাউন্টের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, CRI, সূচনা ফাউন্ডেশন, আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের প্রায় 635 কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। অ্যাকাউন্টগুলো থেকে টাকা নড়চড়ের চেষ্টা করায় এ পদক্ষেপ বলে জানান দুদক মহাপরিচালক। 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। সম্পত্তি হাত বদলের চেষ্টা চালানোয় সুধা সদন সহ শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল, টিউলিপ ও ববির নামে থাকা জমি, বাড়ি, ফ্ল্যাট ও প্লট সহ সম্পত্তি জব্দের আদেশও দিয়েছে আদালত। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা ব্যাহত না হতে পারে সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও
আদেশ দেওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অতিরিক্ত টাকা আদায় করায় সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল সহ 12টি রিক্রুটিং এজেন্সির নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে 5 গুণ অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। অরণ্য গফুর, RTV, ঢাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে সুদের লেনদেন ও দাদন ব্যবসা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। খুলনার শচীন্দ্রনাথ শীলের রিটের প্রেক্ষিতে এ রায় দেন বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দ্বৈত বেঞ্চ। একই সঙ্গে অবৈধ সুদ গ্রহীতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী 2 মাসের মধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে বিষয়টির নিষ্পত্তির আদেশ দেওয়া হয়েছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান আইন ও ক্ষুদ্র ঋণ আইনে ব্যক্তি পর্যায়ে সুদী লেনদেন নিষিদ্ধ বলে জানান রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। পাচারের কয়েকশো কোটি ডলার এ বছরই ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য আইনি চুক্তি করার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। এদিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন পাচার হওয়া অর্থ ফেরাতে কয়েকটি দেশের প্রস্তাব পাওয়া গেছে। আশিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া অর্থের মধ্যে 11 থেকে 12 জনের 200 কোটি টাকারও বেশি চিহ্নিত করা হয়েছে, যা ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলছে। সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলো আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশে এগুলো করবো। এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানান, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় পুনর্মূল্যায়ন কমিটি করেছে সরকার। অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা একেবারে বাংলাদেশের হাতে পুরোপুরি না, তবে আমাদের অধিকার আছে, আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি। তো সেই জন্য আমি বলছি না যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা আবেদন করব, এটা আমরা বলিনি, এখনো বলিনি, কারণ আমাদের কাজ এখন খুব গভীরভাবে হচ্ছে। কমিটির প্রধান মুখ্য সচিব ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও বিদেশি বিনিয়োগ বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান আনিসুজ্জামান চৌধুরী। যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি, এগুলো আন্তর্জাতিক ল আছে, যেহেতু ওরা বেনিফিশিয়ারি ওরা সহজে ছাড়বে না। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন সহযোগিতার, এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি, ইনশাল্লাহ আমরা সফল হব আমরা আশা করি। আশিকুল আলম, RTV, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে এবার প্রক্সি ভোটিং পদ্ধতির উপায় খুঁজছে নির্বাচন কমিশন। বিগত সময়ে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি থাকলেও তাতে একটি ভোটও পড়েনি। অনলাইন ভোটিং পদ্ধতিতেও রয়েছে নানা চ্যালেঞ্জ। তাই আগামী নির্বাচনে প্রক্সি ভোটিং পদ্ধতি কার্যকর করা যায় কিনা সে বিষয়ে বিশেষজ্ঞ মত নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন ভবনে একথা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব, NID উইং সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পোস্টাল, অনলাইন ও প্রক্সি এই 3টি পদ্ধতি সুপারিশ করা হলেও প্রক্সি পদ্ধতিকেই কার্যকরী ভাবা হচ্ছে। প্রক্সি ভোট চালু হলে প্রবাসীদের বিশ্বস্ত যে কেউই তাদের হয়ে ভোট প্রদান করতে পারবে। বাংলাদেশি ভোটারদের জন্য এটি একটি অচল সিস্টেম। আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে।
বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন এ অনুরোধ জানান। এ সময় ভোলায় 5টি কূপ খননের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাজপ্রমকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে এবং আরও সহযোগিতার জন্য উন্মুক্ত। বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশকে 30,000 টন MOP সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বহাল রেখেছে অন্তর্বর্তী সরকার। এবার স্বাধীনতা পুরস্কারে মনোনীতদের নাম ঘোষণার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রী পরিষদ। 2003 সালে জিয়াউর রহমানকে দেওয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2016 সালে বাতিল করে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এবার মনোনীত 7 জনের 4 জনই পাচ্ছেন মরণোত্তর। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম এবং সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে ভাস্কর নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ এবং মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান এবং প্রতিবাদী তারুণ্য শ্রেণীতে পাচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদ। একমাত্র জীবিত শিক্ষা ও গবেষণার জন্য মনোনীত বদরুদ্দিন মোহাম্মদ উমর। নতুন বাংলাদেশ গড়তে গিয়ে যেন নতুন কোনো ভুল না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগের দোসরদের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। হত্যাকাণ্ডে জড়িত রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীদের একটি গোষ্ঠী রক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। গুলশানে গণমাধ্যমে কর্মরত বিএনপি বিটের সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, একথা সত্য, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি। কেননা যদি সেটা হয় তাহলে যারা ভুল করবে শুধু তারা নয়, এই দেশের 17 কোটি মানুষ তারা কিন্তু যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে আমরা অনেক সময় বলি যে এই দেশকে দ্বিতীয়বার যারা মুক্ত করেছে, সেই যে প্রত্যাশা এদেশের 17 কোটি মানুষের মানে, সেই প্রত্যাশাকে আমরা হারিয়ে দিতে পারি না। জাতীয়তাবাদী রাজনীতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারলেই বাংলাদেশ ও দেশের স্বাধীনতা রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতার সদস্য মশিউর রহমান জাদু মিয়ার 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। সদস্য মশিউর রহমান জাদু মিয়ার রাজনীতিকে ধারণ করে ফ্যাসিবাদ ও বিদেশি শক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, শহীদ জিয়া রহমানের রাজনীতি যদি আমাদের ধারণ করতে হয় তাহলে বাংলাদেশ রক্ষা পাবে। এবং এই ধারণ করতে গেলে পরে এই রাজনীতির যারা রূপ প্রকল্পের উদ্যোক্তা তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। তারেক রহমান সাহেব কিন্তু সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতেন, কিন্তু বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না বলেই জন্যই তিনি নির্বাচনের উপরে বিশ্বাস রেখেছেন। অনতি বিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এই সরকার। নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসাথে করা সম্ভব জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এজন্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সহায়তা চেয়েছেন। গণঅভ্যুত্থানে সবার অবদান রয়েছে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন বন্দোবস্ত সময়ের দাবি। তাই ঐক্যের জায়গা থেকে কখনো সরে না যেতে সব ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রাজনৈতিক ব্যক্তিত্ব পেশাজীবীদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে বরণ করেছে মওলাই করিম সকলের দ্বারা, যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে সরকার লড়ছে বলে উল্লেখ করেন। স্বার্থান্বেষী মহল ঐক্য নস্যাতে উঠে পড়ে লেগেছে এমন অভিযোগ করে তিনি সেনাবাহিনীর, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করার আহ্বান জানান। এই সরকারের আমলে দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিনদেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে বলেও তিনি তার স্ট্যাটাসে অভিযোগ করেন। নির্বাচন যথাসময়ে হবে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে দৃশ্যমান অগ্রগতির পাশাপাশি খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে। সম্প্রতি মার্স ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। খুলনায় কর্মবিরতি ও বিক্ষোভ পালন করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকরা। ময়মনসিংহ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শাটডাউন ঘোষণা করে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ করে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় বাড়িওয়ালার একমাত্র ছেলে পিয়াস মজুমদারকে হত্যা করে ডাকাতিরা। উপজেলার লাকিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক পল মজুমদার জানান, সকাল 9টায় স্বামী স্ত্রী গোপালগঞ্জে যান। এ সময় বাড়িতে পিয়াস একাই ছিলেন। দুপুর 12:30টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা খুলে সবকিছু এলোমেলো দেখতে পান। কাঁথা কম্বল দিয়ে বাঁধা ছিল পিয়াস। পরে কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিকে চুরির ঘটনা উল্লেখ করে বলেন, বাধা পেয়ে হয়তো তারা ছেলেটিকে হত্যা করেছে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।